আসলে পশ্চিমবঙ্গ নির্বাচন এবং আমাদের নির্বাচন আমাদের সবকিছু পারিপার্শ্বিক অবস্থা দেখে একটুখানি দর্শকদের জানাতে চাচ্ছি খুব অল্প করে, অতটা ডিপে আমি এখন যেতে চাচ্ছি না, কারণ হলো এখনো অনেক কিছু বোঝার বাকি। তো দর্শক, কিছু পর্যবেক্ষণ প্রথমে নিছক কাকতালীয় বলে মনে হয়, তারপর ধীরে ধীরে তারা একটি প্যাটার্নে পরিণত হয়, আর তারপর একসময় সেই প্যাটার্ন ইতিহাস, ভূগোল, রাষ্ট্র, সীমান্ত এবং জাতীয়তাবাদ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। সাম্প্রতিক বাংলাদেশ সংসদীয় নির্বাচন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে আমার নজরে একটি বিষয় আসে। এই বিষয়টি আমার যতদূর মনে পড়ে বাংলাদেশের নির্বাচন হওয়ার পরপরও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে বিজেপির প্রভাব বহু বছর ধরেই কিন্তু বাড়ছিল। অন্যদিকে বাংলাদেশে ইসলামপন্থী এবং জামাত ঘেঁষা রাজনৈতিক শক্তির সমর্থনও কিন্তু সীমান্ত ঘেঁষা অঞ্চলে তুলনামূলকভাবে বেশ দৃশ্যমান হতে থাকে। তারপর যখন আমরা দুই বাংলার মানচিত্র, নির্বাচনের পর দুই বাংলার মানচিত্র পাশাপাশি রাখি, তখন আমরা কি দেখি? আমরা খুব অদ্ভুত একটা জিনিস দেখি। আপনারা একটু দেখুন যে সীমান্তের পশ্চিমে এই যে কমলা রঙের জেলাগুলো দেখছেন ভারতের সীমান্তে, সেখানে রয়েছে বিজেপি। সীমান্তের পূর্বে অর্থাৎ বাংলাদেশে এই যে সবুজ কালারের জেলাগুলো দেখছেন বাংলাদেশ সীমান্তে, সেখানে রয়েছে জামাত এবং ইসলামপন্থী শক্তি। তারা এবার নির্বাচনে জয়ী হয়ে সেখানে এসেছে। এখন এই পর্যবেক্ষণ শুনেই হয়তো আপনারা কেউ বলতে পারেন, তাহলে কি কোনো গোপন আঁতাত আছে? না দর্শক, আমি সেরকম কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, আসলে বলার দরকারও নেই। কেননা ইতিহাসে আমরা বহুবার লক্ষ্য করেছি পরস্পর বিরোধী জাতীয়তাবাদগুলো একে অপরকে শক্তিশালী করে, পিঠ চুলকে দেয়, ইন্ধন যোগায়, তাদের মধ্যে কোনো গোপন সমন্বয় ছাড়াই। এই ব্যাপারটি আমি আপনাদেরকে আগেও একবার বলেছিলাম। জাস্ট তারা তাদের প্রতিটি জাতীয়তাবাদী দল বলুন, শক্তি বলুন, তারা যদি তাদের আইডিওলজি থেকে যে কাজগুলো করে সেগুলোই যথেষ্ট তাদের বিপরীতধর্মী আইডিওলজির দলগুলোকে শক্তিশালী করার জন্য। এক পক্ষের অবস্থান বা প্রচারণায় অন্য পক্ষের যে কোনো কাজের জন্য জাস্টিফিকেশন তৈরি করে। সরি দর্শক, আমার ফোনটা এসেছিল। তো আমি যেটা বলছিলাম যে এক পক্ষের অবস্থান, এই জাতীয়তাবাদী দলগুলোর এক পক্ষের অবস্থান বা প্রচারণায় কিন্তু অন্য পক্ষের যে কোনো কাজের জন্য জাস্টিফিকেশন তৈরি করে। তো সেদিক থেকে বলা যায় বাংলার সীমান্ত সম্ভবত সেই প্রক্রিয়ার সবচেয়ে সেন্সিটিভ ভূ ঐতিহাসিক অঞ্চলগুলোর একটি। কেননা এর একদিকে মানে ভারতের সীমান্তে আছে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং অন্যদিকে মানে বাংলাদেশের সীমান্তে আছে ইসলামপন্থী বা ইসলাম প্রভাবিত জাতীয়তাবাদী প্রবণতা। কিন্তু 47-এর দেশভাগ থেকে শুরু করে 1971, তারপর অর্থনৈতিক অভিবাসন, সীমান্ত পারাপার, অনিয়ন্ত্রিত চলাচল, পাচার, বাণিজ্য, শ্রম, সবকিছু মিলিয়ে সীমান্ত কিন্তু আমাদের এই সীমান্তটা সীমান্ত না, এটি মানুষের চলাচলের দীর্ঘ ইতিহাসের সাক্ষী বহন করে। তো সেই চলাচলের ইতিহাসে যোগ হয়েছে কি দর্শক? রাজনীতি, অনুপ্রবেশ, জনসংখ্যা বদল, বাংলাদেশি মুসলিম, গরু পাচার, বর্ডার সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সীমান্তবাসীদের জন্য কিন্তু এই শব্দগুলো দর্শক শুধু রাজনীতি নয়, বাস্তবতা।
তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। ফলে সীমান্ত ঘেঁষা বিজেপির শক্তি বৃদ্ধি এবং বাংলাদেশের জামাতের শক্তি বৃদ্ধি এগুলো নতুন উদ্বেগের জন্ম দেয়। কেননা আমরা দেখেছি সীমান্ত হত্যা, হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধী বক্তব্য, এনআরসি, নাগরিকত্ব রাজনীতি, ভারতীয় আধিপত্য, সাংস্কৃতিক আগ্রাসন, এসব বিষয় যেমন ইসলামপন্থীদের বা ভারত বিরোধী শক্তিকে রাজনৈতিক শক্তি যোগায় আমাদের দিকে, তেমনি ওদিকে পশ্চিমবাংলায় ওই সীমান্তে হিন্দুত্ববাদকেও শক্তি যোগায়। 47-এর দেশভাগ, 1971-এর শরণার্থী সংকট, দাঙ্গা, উচ্ছেদ, পালিয়ে যাওয়া মানুষ, হারানো বাড়ি, ভাঙা পরিবার এবং ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, এই সব স্মৃতি কেবল ইতিহাসের বইয়ে না, এসব এখনো পারিবারিক স্মৃতি, সামাজিক স্মৃতি, প্রতিদিনের স্মৃতি, রাজনৈতিক স্মৃতি। রাজনীতি এই দুই বাংলার মানুষকে আরো কত ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যায়, এদিকে জামাত বিএনপির প্রভাব এবং ওদিকে বিজেপির প্রভাব, সেটাই এখন দর্শক আমাদের দেখার পালা। তো দর্শক, আজকে আমার এতটুকুই বলার ছিল। আমি ভবিষ্যতে এই বিষয়ে আরো আপডেট আপনাদের জানাবো। আজকে এতটুকুই জানিয়ে রাখলাম, কারণ ব্যাপারটা টাচ করা দরকার ছিল। সবাই ভালো থাকবেন, সবাই সাথে থাকুন আরো আপডেট জানতে। জয় বাংলা।